আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আবারও তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এই জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি যে তোমরা আর কি অলরেডি চতুর্থ অধ্যায়ে চলে এসেছো, 3টি অধ্যায় সাকসেসফুলি কমপ্লিট করে। যারা এখন নতুন দেখছো আমার ভিডিওটি, অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর যারা অ্যাকাউন্টিং নিয়ে ঝামেলায় পড়ছো, আমার ভিডিওগুলি দেখো, সহজেই বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চতুর্থ অধ্যায় আমাদের টপিক হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা লেনদেন নিয়ে কিন্তু প্রথম থেকেই গবেষণা করে আসছি। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, কোন জাতীয় লেনদেন কোনটা ডেবিট পাশে যায় ক্রেডিট পাশে যায়, সেগুলো কিন্তু আমরা এর আগের অধ্যায়ে জেনে এসেছি। এখন আমরা এই লেনদেনের মধ্যে থেকে যাচাই করব কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন। কারণ তোমরা জানো যে হিসাব সমীকরণের যেই উপাদান রয়েছে এর মধ্যে মূলধনও আছে, পাশাপাশি এই মুনাফা জাতীয় অর্থাৎ আয় কিন্তু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাই মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। আর এই লেনদেনগুলোকে বেশ আগেই হিসাববিদরা এটাকে আইডেন্টিফাই করে দিয়েছে, কোনগুলো হবে মূলধন জাতীয় লেনদেন, কোনগুলো হবে মুনাফা জাতীয় লেনদেন। কথার মাধ্যমে হলেও কিছুটা বুঝতে পারছো যে মূলধন জাতীয় লেনদেনগুলো সচরাচর একটু বড় হবে অ্যামাউন্টগুলো, আর মুনাফা জাতীয় লেনদেনগুলো আসলে একটু ছোট অ্যামাউন্টের হতে পারে। এই মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন আলাদা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার যে বিবরণী, চূড়ান্ত হিসাব সঠিকভাবে প্রস্তুত করা। তুমি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারো যে কোনটি মূলধন জাতীয় লেনদেন কোনটি মুনাফা জাতীয় লেনদেন, তাহলে তোমার আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ভুল হবে, তুমি এখানে ভুল করবে। তাই সঠিকভাবে ব্যবসায়ের আয় নির্ণয়ের জন্য এবং ব্যবসায়ের চূড়ান্ত আর্থিক অবস্থা প্রস্তুতের জন্য মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো সেগুলো জানা খুবই জরুরি। দেখো এখানে লেখা রয়েছে, একটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে যা সকলেই আশা করে। নির্দিষ্ট সময় পরপর ব্যবসায়ের লাভ ক্ষতি এবং সার্বিক অবস্থা জানা কিন্তু প্রয়োজন। কিছু লেনদেন এমন যাদের সুবিধা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়, আবার কিছু লেনদেন এমন যাদের সুবিধা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়। তাই অবস্থা বিবেচনা করে লেনদেন সমূহকে মূলধন এবং মুনাফা জাতীয় এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এই লেনদেনের দুইটি ভাগ, একটা মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয়, আরেকটা মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় ব্যয় বা খরচ। মুনাফা অর্জনের জন্য যে সকল খরচগুলি করা হয়ে থাকে সেগুলো মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান হবে, আর মুনাফা যেভাবে পাওয়া যায় যে কার্যক্রমগুলোর মাধ্যমে সেগুলো হবে মুনাফা জাতীয় আয়। আর মূলধন অবশ্যই বড় ধরনের যেই খরচগুলি আছে সেগুলো যদি করা হয় সেগুলো হবে ব্যয়, আর সেই বড় ধরনের সম্পত্তি এবং আসবাবপত্র বা মেশিনারিজ বিক্রি করে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায় সেগুলো হবে মূলধন জাতীয় আয়। আমরা নিচের দিকে যাই, দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে ধারণা। ব্যবসায় সকল লেনদেন দুই ভাগে বিভক্ত, মূলধন জাতীয় মুনাফা জাতীয়। এখানে একটি ছকের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যে মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে এর মধ্যে পার্থক্য কিভাবে হয়। লেনদেন থেকে সুবিধা ভোগ করা যায়, মুনাফা জাতীয় লেনদেনে স্বল্পমেয়াদী সুবিধা ভোগ করা যায় আর দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায় মূলধন জাতীয় লেনদেন থেকে। মূলধন জাতীয় লেনদেনগুলো অনিয়মিত হয়, সচরাচর হয় না, কম কম হয়। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো নিয়মিতই হয়ে থাকে। আর মূলধন জাতীয় লেনদেনগুলো বড় অঙ্কের হয়ে থাকে আর মুনাফা জাতীয় লেনদেনগুলো ছোট অঙ্কের হয়ে থাকে। স্পষ্টভাবে দেওয়া হয়েছে। দেখো এখানে রয়েছে, উপরোক্ত তিনটি অবস্থা বিবেচনা করে নিম্নোক্ত লেনদেন সমূহকে দুই ভাগে বিভক্ত করো। ব্যাংক হতে 1,00,000 টাকা গ্রহণ, এটা অবশ্যই কি মূলধন জাতীয় লেনদেন। পণ্য বিক্রয় 5,000 টাকা, বিক্রয় থেকে আয় হয়েছে, এটা অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন হবে। বাকিতে আলমারি ক্রয়, যেহেতু আলমারি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ব্যবহার করা হয়, মূলধন জাতীয় লেনদেন। কর্মচারীকে বেতন পরিশোধ 3,000 টাকা, এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। পুরাতন মোটর গাড়ি বিক্রয় 70,70,000 টাকা, এটা মূলধন জাতীয় লেনদেন। ব্যাংক জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন হবে, আয় আর কি। যাই হোক,
সো আমরা দেখলাম যে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে দুইটা চারটা ভাগ আছে। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়, মনে রাখবে। আচ্ছা, এখন আমরা নিচের দিকে ম্যাথমেটিক্সের বা ওই যে যেই আইডেন্টিফাই করার যেই পয়েন্টগুলো আছে সেখানে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা। আমি আগেই বলেছি কেন করে। ওই যে আয় ব্যয় বিবরণী থেকে বিশদ আয় বিবরণী সঠিকভাবে তৈরি করার জন্য এবং চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী জানার জন্য। আর আর্থিক অবস্থার বিবরণী কি, এটা তো আমরা এর আগে চূড়ান্ত যেই হিসাব চক্রটা ছিল আগে 10টা ধাপের, সেটা থেকে আমরা জেনেছি আর্থিক বিবরণী হচ্ছে হিসাব চক্রের কততম ধাপ, সেটা কমেন্টে লিখে জানাও। ওকে, এখন আমরা এখানে চলে আসি। মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা, এই জিনিসগুলো মনে রাখতে হবে, যদিও এগুলি করতে করতে হয়ে যায়, খুবই সহজ। মূলধন আসলে গেলে কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন আসলে জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় মূলধন জাতীয় প্রাপ্তি কিংবা মূলধন জাতীয় আয়ের তালিকায় হিসাবভুক্ত হয়। ঋণ গ্রহণ করলে মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়। ব্যাংক বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় আয়। দালান কোঠার ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ মুনাফা জাতীয় আয়। জমি ক্রয় মূলধন জাতীয় ব্যয় কারণ দীর্ঘমেয়াদী। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয় কারণ জমি ক্রয়ের সাথে এটা অন্তর্ভুক্ত। দালান কোঠা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, এগুলো কিন্তু আসলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত হয়। তবে নতুন পণ্যের গবেষণা ব্যয় কি দিয়েছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি? যেই ব্যয়ের সুবিধা বছরের পর বছর ভোগ করা যাবে। কারণ এই যে নতুন পণ্যের গবেষণার জন্য যে টাকাটা খরচ করা হবে, নতুন পণ্যটা ডেভেলপ করা হবে, সেটা কিন্তু বছর পরের বছর চলতে থাকবে। তাই এটাকে মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত না করে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, যেহেতু যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, এর কানেক্টেড বা সহকারী যে সকল খরচ থাকবে সেটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে। যন্ত্রপাতির যে রিপেয়ারিং বা মেরামত খরচ, ওই একই কথা। আসবাবপত্র ক্রয়, বুঝতেই পারছেন ভারী জিনিস দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এগুলো কিনা হয়। পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, কারণ পণ্য ক্রয়টা কিন্তু দীর্ঘমেয়াদী না। ক্রয় করবেন, আপনার যদি উৎপাদনকারী কারখানা হয়, আপনি এটাকে প্রসেসিং করে প্রোডাক্ট বানিয়ে তারপরে কি করবেন? আপনি এটাকে সেল করে দিবেন, বিক্রি করে দিবেন। সো সেল করে কি হবে? আপনার ইনকাম হবে। খরচের থেকে বেশি দামে বিক্রি করলেই আপনার লাভ হবে, তাই এটি একটি মুনাফা জাতীয় ব্যয়। এই ক্রয়ের সাথে যে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের কারখানার বেতন, মজুরি, ঋণ নিলে ঋণের যে সুদ, ঋণ কিন্তু দীর্ঘমেয়াদী মূলধন ব্যয়, কিন্তু ঋণের সুদ কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, কারণ আপনার সময়কালে পরিশোধ করে দিতে হবে, বছরেরটা বছরে ঋণের সুদ সহ পরিশোধ করতে হবে। বাড়ি ভাড়া প্রদান, বিদ্যুৎ টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, বিমা প্রিমিয়াম বা বিমা সেলামি, আপনি একটি ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করেছেন, সেটার জন্য আপনাকে যে খরচ দিতে হবে সেটা হচ্ছে বিমা প্রিমিয়াম। যন্ত্রপাতি দৈনন্দিন মেরামত খরচ, প্রতিদিনের যে মেরামত খরচ থাকে, যেমন একটু ডিজেল লাগলো, একটু তেল লাগলো, একটা নাট ছুটে গেল, ওই নাটটাকে লাগানো হলো, কোনোটা ডিসপ্লে সমস্যা দেখা গেলো, ইনস্ট্যান্ট একটা ডিসপ্লে লাগালাম, যেমন দৈনন্দিন খরচ হতে পারে এগুলো। তারপরে দালান কোঠা, যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়। ব্যবহারজনিত ক্ষয় হচ্ছে অপচয়। অপচয় সম্পর্কে কিন্তু আমি বেশ ডিটেলস আলোচনা করেছি একটা ভিডিওতে, তোমরা জানো, যারা জানো না ওই প্রথম ভিডিওটা দেখে আসো, অবশ্যই জানতে পারবে। তো এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো মূলধন আর মুনাফা জাতীয় ব্যয় যখন তুমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে, তখন তুমি সঠিকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং তোমার আয় বিবরণী এবং চূড়ান্ত হিসাব করতে সহজ হবে। আমরা সামনে আয় বিবরণী করব, চূড়ান্ত হিসাব করব, তখন দেখবে এগুলো খুবই উপকারে আসছে। এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে 2017 সালের 31শে মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মের হিসাবের বই থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। আচ্ছা, ভাড়া আছে 750 টাকা। বৈদ্যুতিক খরচ, যার মধ্যে আছে নতুন বিদ্যুৎ কেবল 6000 টাকা, আর মোট খরচ হচ্ছে 7700 টাকা। আচ্ছা, বৈদ্যুতিক খরচের মধ্যে যেহেতু কেবল 6000 টাকা, তাহলে বাকি যেই 1700 টাকা আছে এটা অবশ্যই বিদ্যুৎ বিলের খরচ, এটা বুঝে নিতে হবে মাথা খাটিয়ে। আনয়ন ভাড়া হচ্ছে পরিবহন ভাড়া, যার মধ্যে আছে 5000 টাকা নতুন সিমেন্ট মিক্সচার আনয়নে। আচ্ছা,
আনয়ন ভাড়া বা পরিবহন ভাড়া যেটা টোটাল হচ্ছে ৬,৫০০ টাকা, যার মধ্যে নতুন সিমেন্ট মিক্সচার আনয়নে রয়েছে ৫,০০০ টাকা, আর বাকি ১৫০০ টাকা হচ্ছে অরিজিনালি পরিবহন খরচ। আর ওই যে সিমেন্ট মিক্সচার যে আনছে এটা তো দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে যাবে। ড্রিলিং মেশিন কয় ৪১০০ টাকা। ড্রিলিং মেশিনটা কিন্তু কি একদিনের জন্য কিনা হয় না, এটা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কিনা হয়। সো এই যে দেখুন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। নতুন বিদ্যুৎ কেবলের ব্যয় ৬,০০০ টাকা, কেবল দীর্ঘ সময় ব্যবহার করা হবে। নতুন সিমেন্ট মিক্সচার আনয়ন ব্যয় ৫,০০০ টাকা, কারণ এটাও দীর্ঘমেয়াদী সময় নিয়ে ব্যবহার করা হবে। ড্রিলিং মেশিনের ব্যয় ৪১০০ টাকা, এই যে বললাম এটা দীর্ঘমেয়াদী ব্যবহার করা হবে। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ভাড়া হচ্ছে ৭৫০ টাকা, ওই যে প্রথমটা। বৈদ্যুতিক খরচ এটা হচ্ছে বিদ্যুৎ বিলের খরচ ১৭০০ টাকা। পরিবহন খরচ বা আনয়ন ভাড়া যেটা অরিজিনালি রাস্তায় খরচ হয়ে গেছে সেটা হচ্ছে ১৫০০ টাকা। এই হলো মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, আলাদা আলাদাভাবে হিসাব করে আমি দিয়ে দিলাম। পরীক্ষায় আসলে আশা করি তোমরা পারবে। এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখে নিও। মূলধন জাতীয় ব্যয় কোনটি? দেখো মেশিন ক্রয় স্পষ্ট বোঝাই যাচ্ছে। যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে কোনটি নির্ণয়ে ভুল হবে? মূলধন জাতীয় ব্যয় কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে ভুল হবে নিট মুনাফা নির্ণয়, কারণ নিট মুনাফা কম দেখাবে। কারণ ওই যে আর্থিক অবস্থার বিবরণীর খরচটা যদি আমি আয় বিবরণীতে দেখাই দিই অটোমেটিক্যালি আয় বিবরণীর আয় কমে যাবে। এগুলো আস্তে আস্তে বুঝবে আরও সামনে। মুনাফা জাতীয় ব্যয় কোনটি? দেখো বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় না, ব্যবসার ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয় এটাও তো না। এই যে ডেলিভারি কি ভ্যানের রোড ট্যাক্স ও বিমা প্রিমিয়াম, এই যে এটা হচ্ছে ৩ নাম্বারটা মাস্ট বি শিওর। এখন আরেকটা দেখো বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, এই কথাটাকে একটু পেঁচায় লেগছে আর কি। এখন বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, কেউ কোনো গাড়ি কোম্পানির ডিলার হতে পারে, সে বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় করবে। তার ব্যবসায়ী হচ্ছে কোম্পানির কাছ থেকে বা উৎপাদনকারীর কাছ থেকে গাড়ি কিনে বিক্রয় করা। এখন তার জন্য এটা কি একটা কাঁচামাল ক্রয় হবে, আর এটাই তখন তার জন্য মুনাফা জাতীয় ব্যয়। বুঝাতে পারলাম? এখানেই হচ্ছে প্যাচ। যাই হোক, কথার মাধ্যমে প্যাচ দিয়ে রাখে আর কিছুই না হিসাব বিজ্ঞানে। তো আশা করি মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, থাকারও কথা না। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, একটু কমেন্ট করে দিও, দেখতে ভালো লাগবে। আর কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা নক করতে পারো। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবে সবাই।